বাংলা সিনেমার পর্দা আজ যেন একটু বেশি ফাঁকা হয়ে গেল। একজন শিল্পীর মৃত্যু হয়েছে, কিন্তু তার মৃত্যুর পর বাংলা সাংস্কৃতিক জগতে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তার উত্তর হয়তো এত সহজ নয়। একজন চলচ্চিত্র পরিচালক যিনি বারবার প্রমাণ করেছিলেন যে বড় বাজেট নয়, বড় ভাবনায় সিনেমাকে অমর করে। একজন শিল্পী যিনি ক্ষমতাকে প্রশ্ন করতে ভয় পাননি। একজন নির্মাতা যিনি তার প্রতিটি সৃজনশীলতায় নিজের ভাষায় কথা বলেছেন। ভূতের ভবিষ্যৎ থেকে অপরাজিত এবং মেঘনাদ বধ রহস্য, যে মানুষটি সত্যজিৎ রায়ের মতো প্রমাণ করেছিলেন যে কম বাজেটেও বুদ্ধিদীপ্ত, ব্যঙ্গাত্মক এবং আন্তর্জাতিক মানের বাংলা সিনেমা তৈরি করা যায়, সেই অনীক দত্ত আজ আর নেই আমাদের মধ্যে। কিন্তু তার চলে যাওয়ার পর যে প্রশ্নটা বাংলার হাজার হাজার সিনেমা প্রেমীর মনে জেগেছে তা হলো, শুধু কি ব্যক্তিগত হতাশা, নাকি বছরের পর বছর ধরে জমে থাকা অবহেলা, বিতর্ক এবং সাংস্কৃতিক একঘরে করে দেওয়ার অনুভূতি একজন শিল্পীকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। একজন শিল্পী যখন নিজের সৃষ্টিকে দর্শকের সামনে পৌঁছে দিতে পারেন না, যখন তার শিল্পী সত্তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়, যখন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে যায়, তখন সেই শিল্পীর মানসিক যন্ত্রণা কতটা গভীর হতে পারে একবার ভেবে দেখুন তো। আজকের আলোচনায় আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। আমরা খুঁজব একজন শিল্পীর নিঃসঙ্গতার গল্প, একজন মানুষের ভেতরের যন্ত্রণার গল্প, আর সেই সঙ্গে খুঁজব বাংলা সাংস্কৃতিক পরিসরের কিছু অস্বস্তিকর প্রশ্নের উত্তর। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অনেক বড় বড় পরিচালক এসেছেন, কিন্তু অনীক দত্তের পথটা ছিল আলাদা। তিনি তথাকথিত ইন্ডাস্ট্রি থেকে আসেননি। তার ছবির ভাষা ছিল রাজনৈতিক ব্যঙ্গ, বিদ্রূপ এবং প্রশ্ন। বাংলার রাজনীতি, সমাজ, সংস্কৃতি সব কিছুকে তিনি নিজের ক্যামেরার সামনে এনে প্রশ্ন করতেন। ক্ষমতার সামনে মাথা নত করার বদলে তিনি ক্যামেরা তুলে ধরেছিলেন, আর সেই কারণেই তিনি দ্রুত জনপ্রিয় হন দর্শকের মধ্যে। 2012-তে ভূতের ভবিষ্যৎ মুক্তি পাওয়ার পর অনেকেই বলেছিলেন যে বাংলা সিনেমা আবার নতুন করে শ্বাস নিতে শুরু করেছে। ভূতের ভবিষ্যৎ যেমন পুরনো কলকাতার স্মৃতি নিয়ে কথা বলেছে, তেমনি ক্ষমতার রাজনীতিকেও কটাক্ষ করেছে। আর অপরাজিত দেখিয়ে দিয়েছিল যে বাংলা সিনেমা এখনও বিশ্বমানের গল্প বলতে পারে। এই কারণেই অনীক দত্তকে অনেকে মূলধারার বাইরে এক স্বাধীন চিন্তার চলচ্চিত্রকার হিসেবে দেখতেন। কিন্তু সেই সাফল্যের পথ কখনো মসৃণ ছিল না, কারণ তার পথ চলার মাঝেই আবির্ভাব ঘটে শিল্পী বনাম প্রতিষ্ঠানের সংঘাত। ভারতের প্রতিটি রাজ্যে কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে থাকে যারা শিল্প এবং সংস্কৃতির অন্যতম প্রবেশদ্বার। পশ্চিমবঙ্গে নন্দন তেমনই একটি নাম। দীর্ঘদিন ধরে বাংলার চলচ্চিত্র সংস্কৃতির কেন্দ্রবিন্দু হলো এই নন্দন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বহু শিল্পী অভিযোগ করেছেন যে নন্দনের দরজা সবার জন্য সমানভাবে খোলা থাকে না। অনীক দত্তের কর্মজীবনের অন্যতম বড় বিতর্কও ছিল তার চলচ্চিত্রকে ঘিরে নন্দনের অবস্থান। তার একাধিক ছবিকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। তার সমর্থকদের একাংশের দাবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৎকালীন রাজ্য সরকারের সাথে মতাদর্শগত কারণে তার কাজ যথাযথ গুরুত্ব পায়নি। তাকে নিয়ে সাংস্কৃতিক মহলে এক ধরনের অস্বস্তি ছিল। অন্যদিকে বিরোধী মত বলছে সব সিদ্ধান্তই ছিল প্রশাসনিক এবং প্রক্রিয়াগত, রাজনৈতিক নয়। সত্যিটা হয়তো এর মাঝামাঝি কোথাও আছে। যদি একজন শিল্পী নিজেই বিশ্বাস করতে শুরু করে যে তার কাজকে আটকে দেওয়া হচ্ছে, তাহলে সেই অনুভূতি তার মনের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারে। একজন চলচ্চিত্র পরিচালকের কাছে দর্শকের সামনে নিজের সৃষ্টি তুলে ধরার সুযোগই সবচেয়ে বড় স্বীকৃতি। যদি তিনি অনুভব করেন যে সেই পথ বাধাগ্রস্ত হচ্ছে, তাহলে তা মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক হতে পারে। মৃত্যুর পর তার বিতর্কিত ছবির প্রদর্শনের সিদ্ধান্ত নতুন করে এই প্রশ্নগুলোকে সামনে তুলে এনেছে। একজন শিল্পীর সবচেয়ে বড় যন্ত্রণা কি? অর্থের অভাব নাকি পুরস্কারের অভাব? আমি বলবো এর কোনোটাই না। শিল্পীর কাছে সবচেয়ে বড় যন্ত্রণা হলো, আমার কাজ কি মানুষের কাছে পৌঁছবে? একজন লেখক যেমন তার বইয়ের পাঠক চান, একজন গায়ক চান তার গানের শ্রোতা বাড়ুক, তেমনি একজন চলচ্চিত্র পরিচালক চান তার সিনেমা দেখতে দর্শকের ভিড়ে ভরে উঠুক প্রেক্ষাগৃহ। কারণ একটা সিনেমা একজন পরিচালকের কাছে শুধু ব্যবসা নয়, সেটি তার সন্তানের মতো। বছরের পর বছর গবেষণা, অসংখ্য রাত জেগে চিত্রনাট্য লেখা, শুটিং ফ্লোরের সংগ্রাম এবং অর্থনৈতিক অনিশ্চয়তা, আর তারপর অপেক্ষা।
দর্শক কবে দেখবে, কি বলবে এবং কতটা গ্রহণ করবে? ভাবুন তো, যদি সেই শিল্পী মনে করেন তার কাজ দর্শকের কাছে পৌঁছতে পারছে না, তাহলে সেই হতাশা কতটা গভীর হতে পারে। আর সেই হতাশায় ধীরে ধীরে গভীর মানসিক অবসাদে রূপ নিতে পারে। এটি যে কোনো রাজনৈতিক প্রশ্নের আগেও একটি বড় মানবিক প্রশ্ন। কিন্তু এখানেই শেষ নয়। অনীক দত্তের মৃত্যুর পর এমন একটি ঘটনা ঘটেছে যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। যে চলচ্চিত্রকে ঘিরে একসময় বিতর্ক ছিল, মৃত্যুর পর সেটি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই প্রশ্ন উঠছে, জীবিত অবস্থায় যে স্বীকৃতি মিলল না, মৃত্যুর পরে সেই স্বীকৃতির মূল্যই বা কতটা? আর এই প্রশ্নই হয়তো আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই এখানে প্রশ্ন উঠছে, তিনি কি সত্যি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন? যদিও পুলিশি তদন্তে আত্মহত্যার দিকে জোর দেওয়া হয়েছে এবং প্রকাশিত তথ্যে কোনো ব্যক্তি বা সংগঠনকে দায়ী করা হয়নি, কিন্তু এটাও সত্য যে বাংলা সাংস্কৃতিক পরিসরে দীর্ঘদিন ধরে মতাদর্শগত বিভাজন নিয়ে বিতর্ক রয়েছে। অনেক শিল্পী অভিযোগ করেছেন যে রাজনৈতিক অবস্থান কখনো কখনো শিল্পের মূল্যায়নে প্রভাব ফেলে এবং ভবিষ্যতে এই বৃহত্তর প্রশ্নটি নিয়েই আলোচনা হওয়া উচিত। কারণ অনীক দত্তের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম ছিল না, অন্তত তার চলচ্চিত্র জগতের লোকজন এবং শুভাকাঙ্ক্ষীদের মতে। এবং কিছু বৈষম্যমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে এ কথা বলতে আজ কোনো দ্বিধা নেই যে অনীক দত্তকেও একটি দীর্ঘ প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে লড়তে হয়েছিল এবং এই বিরোধের সূত্রপাত ঘটে 2018 সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালীন। একটি প্যানেল ডিসকাশন চলাকালীন উৎসবস্থল নন্দন জুড়ে মুখ্যমন্ত্রীর লাইফ সাইজ পোস্টার এবং কাটআউটের অত্যাধিক প্রদর্শনের প্রকাশ্য সমালোচনা করেন অনীক দত্ত এবং তার যুক্তি ছিল, যে কোনো সাংস্কৃতিক মঞ্চই রাজনৈতিক হস্তক্ষেপ দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। এই ধরনের সাংস্কৃতিক উৎসবে শুধু চলচ্চিত্র এবং চলচ্চিত্র নির্মাতাদেরই পাদপ্রদীপের আলোয় আসা উচিত। বিশেষত এই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতাদের প্রতি উৎসর্গীকৃত একটি স্থানের নান্দনিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছিল। এবং কে জানত যে এই ছোট্ট নৈতিক সমালোচনা একটি রাজনৈতিক প্রতিশোধের জন্ম দিতে পারে। 2019-এর ফেব্রুয়ারি অনীক দত্তের পরবর্তী চলচ্চিত্র ভবিষ্যতের ভূত মুক্তি পায়। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া সত্ত্বেও ছবিটির মুক্তির 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহ এবং মাল্টিপ্লেক্সগুলো থেকে হঠাৎ করে প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। কারণ কি দেখানো হয়েছিল জানেন? কারণ ছিল, আরও বেশি দিন চললে এই চলচ্চিত্রটি নাকি পাবলিক সেন্টিমেন্টকে আঘাত করত। কারণ এই ফিল্মটি ছিল একটি ডার্ক কমেডি এবং তীক্ষ্ণ সামাজিক রাজনৈতিক ব্যঙ্গচিত্র, যা কথিতভাবে তৎকালীন শাসক গোষ্ঠীর সিন্ডিকেট রাজের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছিল। আর এটাই ছিল তৎকালীন স্বৈরাচারী সরকারের গাত্রদহনের একমাত্র কারণ। এই পদক্ষেপটি বাক স্বাধীনতা স্বৈরাচারী দমন হিসেবে তীব্রভাবে সমালোচিত হয়েছিল এবং পরিচালকের সমর্থক এবং বিরোধী নেতারা এটিকে ব্যাপকভাবে প্রতিহিংসামূলক রাজনীতি হিসেবে আখ্যা দিয়েছিলেন এবং পরিচালক অনীক দত্ত তৎকালীন স্বৈরাচারী শাসক গোষ্ঠীর প্রতিহিংসামূলক রাজনীতির জালে জড়িয়ে পড়েন এবং তার শিল্প প্রতিভা ধীরে ধীরে রাজনীতির অতল গভীরে হারিয়ে যেতে থাকে। আজ অনীক দত্ত নেই, কিন্তু তার সিনেমাগুলি রয়ে গেছে তার ব্যঙ্গ, তার প্রশ্ন করার সাহস। তার মৃত্যু আমাদের সামনে একটি আয়না তুলে ধরেছে। সাংস্কৃতিক আঙিনায় আমরা কি সত্যি ভিন্ন মতকে জায়গা দিতে পারি না? আমরা কি পারি না শিল্পীকে তার রাজনৈতিক পরিচয়ের বাইরে বিচার করতে? আমরা কি এমন একটি সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে পেরেছি যেখানে একজন পরিচালক, লেখক বা শিল্পী নিজের মত প্রকাশ করতে ভয় পাবেন না? একজন শিল্পীর মৃত্যুর পর তাকে নিয়ে রাজনৈতিক লড়াই করা সহজ, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়তো অন্য কিছু। শিল্পকে বাঁচতে হলে শিল্পীর স্বাধীনতাও বাঁচাতে হবে, কারণ শিল্পী যখন নীরব হয়ে যান তখন শুধু একজন মানুষ নয়, একটি গোটা সমাজও কিছুটা গরিব হয়ে যায়। অনীক দত্তের মৃত্যু নিয়ে তদন্ত চলবে, বিভিন্ন আখ্যা আসবে, রাজনীতি হবে, বিতর্কও হবে, কিন্তু সব কিছুর বাইরে একটা সত্য থেকে যাবে। বাংলা কি সত্যি ভিন্ন মতকে জায়গা দেবে? আমরা কি শিল্পীকে তার শিল্প দিয়ে বিচার করব, নাকি তার রাজনৈতিক মতাদর্শ দিয়ে? আর কত শিল্পী নিঃশব্দে হারিয়ে গেলে আমরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজে পাব? আদৌ কি এই প্রশ্নের উত্তর রয়েছে আমাদের কাছে? সেটা হয়তো সময় বলে দেবে। তাই কমেন্টের মাধ্যমে জানাবেন, শিল্পস্রষ্টার প্রতিভা কি বিবেচিত হবে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের দাঁড়িপাল্লায়, নাকি প্রগতিশীল সৃজনশীলতার নিরিখে?
আর ভিডিওটা ভালো লাগলে এই ছোট্ট চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।